আসসালামু আলাইকুম। আমি জুবাইর রহমান ওহি, একজন মানস্টেক ডেভেলপার। আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ব্যাকএন্ডের একটি ধারণা দেওয়া। ব্যাকএন্ড কি, কিভাবে কাজ করে, কোন কোন টেকনোলজি ইউজ করে ব্যাকএন্ড তৈরি করা হয়, এ সকল জিনিসই হচ্ছে এই ভিডিওর মূল টপিক। সো ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনারা ব্যাকএন্ডের একটি প্রকৃত ধারণা পেয়ে যাবেন এবং কি কি টেকনোলজি ইউজ করা হয় এবং কি কি জিনিস শিখলে আপনারা একজন প্রকৃত ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন এই বিষয়ে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকে আমি প্রথমেই আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ব্যাকএন্ড কি, ব্যাকএন্ডের কাজ কি এবং ব্যাকএন্ড কেন ব্যবহার করা হয়। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে হালকা পাতলা জানি তারা জানি ওয়েব ডেভেলপমেন্টের সাথে একটা নাম শুরু থেকে জড়িত, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি, একটা ওয়েবসাইটের কি কি লেখা থাকবে, কি না থাকবে, কোন ইমেজটা ইউজ করা হবে, এই সকল যাবতীয় যত কিছু তা আমরা এইচটিএমএল দিয়ে করে থাকি। এইচটিএমএল এর পরে ওই সকল এইচটিএমএল ডকুমেন্ট গুলোকে ডিজাইন করার জন্য, তাদেরকে কালারফুল করার জন্য আমরা সিএসএস ইউজ করি। সিএসএস আমাদের সেই এইচটিএমএল দ্বারা তৈরি পেজটাকে কালারফুল করে, স্টাইলিশ করে, বিভিন্ন ওয়েবসাইটের জন্য রেসপন্সিভ করে, বিভিন্ন রকমের ফন্ট ইউজ করতে সাহায্য করে। এছাড়াও আরো অনেক কাজ আমরা সিএসএস কে ব্যবহার করে থাকি। সিএসএস আর এইচটিএমএল দ্বারা তৈরিকৃত এবং স্টাইলকৃত পেজটাকে আরো মডার্ন এবং ফাংশনালিটিতে সংযুক্ত করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটটা কোন বাটন ক্লিক করলে কোন ফাংশনালিটি ট্রিগার হবে, এছাড়াও আরো অনেক রকমের কাজের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। কিন্তু এ সকল জিনিস আমাদের শুধু ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, মানে আমরা একটা ওয়েবসাইটকে গুগলে সার্চ করার পর একটা ওয়েবসাইট আমাদের চোখের সামনে নিয়ে আসে, এ সকল জিনিসই আমরা দেখি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে এ সকল নেটওয়ার্কের পিছনে, এ সকল কালারফুল বাটনের পিছনে কিভাবে কাজগুলো চলে? আমরা যে কাউকে ফেসবুকের ওয়েবসাইট দিয়ে মেসেজ করি, বা আমরা যে একটা দারাজ থেকে একটা প্রোডাক্ট ক্রয় করি, এই জিনিসটা কিভাবে ক্রেতার কাছে যায়, কিভাবে এই নোটিফিকেশনটা তার কাছে যায়, সে কিভাবে জানতে পারে যে আমি অন্য একটা শহর, অন্য একটা জেলা থেকে তার থেকে প্রোডাক্টটা কিনতে চাচ্ছি? এর জন্য আমাদের ব্যাকএন্ড টেকনোলজির প্রয়োজন হয়। ব্যাকএন্ড দিয়ে আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে তৈরি করি। ডাটাবেস, এপিআই, এ সকল জিনিস আন্ডার দ্য হুড আমাদের ওয়েবসাইটের এই সকল বাটন ফাংশনালিটিটাকে প্রকৃতপক্ষে কাজে লাগাতে সাহায্য করে। তাই এখন আমার পরবর্তী টপিক হচ্ছে নোড জেএস। নোড জেএস কি এবং কেন ব্যবহার করা হয় তা নিয়ে আমরা পরবর্তী টপিকে ডিসকাস করব। আমরা যারা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের সাথে পরিচিত তাদের মধ্যে একটি কমন এবং পরিচিত নাম হচ্ছে নোড জেএস। নোড জেএস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, নোড জেএস একটি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যেটা আমাদের গুগল ব্রাউজারের মধ্যে যে ভিএট ইঞ্জিন, সেই ভিএট ইঞ্জিনটাকে বের করে নিয়ে আসা হয়েছে এবং যেটা আমাদের কম্পিউটারকে একটি জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যার সাহায্যে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন পপুলার লাইব্রেরিজ, বিভিন্ন পপুলার ফ্রেমওয়ার্ক আমাদের লোকাল মেশিনে ইউজ করতে পারি। নোড জেএস এর সাহায্যে আমরা ব্যাকএন্ডের জন্য পপুলার লাইব্রেরি এক্সপ্রেস, এছাড়া আরো অনেক কিছু ইউজ করতে পারি, যার মাধ্যমে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জার্নি সুবিধা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জার্নি সুবিধাজনক হয়। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক জিনিস খেয়াল রাখতে হয়, যার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটি সুন্দর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং আমাদের কম্পিউটার অথবা আমাদের যে ডিভাইসটাতে আমরা ব্যাকএন্ড ডেভেলপ করছি সেখানে একটা সার্ভার সেট আপ করতে হয়, যেটার জন্য নোড জেএস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যেহেতু আগেও বলেছি যে নোড জেএস গুগল ক্রোম এর মতো অনেক শক্তিশালী ব্রাউজারের ইউজ করা ভিএট ইঞ্জিনটা ব্যবহার করে আমাদের কম্পিউটারে একটি জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট লাইব্রেরি তৈরি করে দেয়, তাই আমরা আমাদের মেশিনে অনেক রকম ব্রাউজারের মতো ফিচার পেয়ে যাই, যার সাহায্যে আমরা যখন আমাদের ব্যাকএন্ডটা ডেভেলপ করি তার জন্য প্রয়োজনীয় সার্ভার আমরা আমাদের পিসিতেই রান করতে পারি। মানস্টেক দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে নোড জেএস এর পরে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস কি তা নিয়ে যদি আমি বলতে শুরু করি তাহলে এক কথা বলতে গেলে এক্সপ্রেস জেএস হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক। আমরা যদি কেউ রিয়্যাক্ট চিনে থাকি, রিয়্যাক্ট, নেক্সট জেএস বা অ্যাঙ্গুলার জেএস চিনে থাকি, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এগুলোর মতোই এক্সপ্রেস জেএস ও একটি ফ্রেমওয়ার্ক যা ব্যাক এন্ডের জন্য তৈরি করা।
এটি জাভাস্ক্রিপ্টের উপর তৈরি করা একটি ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক যা আমাদের ব্যাকএন্ডের কোড লিখতে সাহায্য করে। এই এক্সপ্রেস ফ্রেমওয়ার্কের সাহায্যে আমরা অনেক সুন্দরভাবে এবং গুছিয়ে ব্যাকএন্ড কোড লিখে তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্টে। এছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজে অন্যান্য আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে যা দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা হয়, কিন্তু মানস্টেক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক্সপ্রেস হচ্ছে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক যা আমাদের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডাটাবেস। একটি ডাটাবেসই একটি ওয়েবসাইটের মধ্যে যত প্রয়োজনীয় এবং যত ধরনের ইনফরমেশন আছে তা সেভ করে রাখে। ডাটাবেস বিভিন্ন ধরনের হয়ে থাকে, নন এসকিউএল ডাটাবেস, এসকিউএল ডাটাবেস, যা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা বা সুযোগ সুবিধা দিয়ে থাকে। মার্ন স্ট্যাকের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মার্ন স্ট্যাকের মধ্যেই দ্বারা যেই ডাটাবেসটি ব্যবহার করে থাকি তা হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি এক্সপ্রেস জেএস দিয়ে যদি আমরা কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা একটি অত্যন্ত স্ট্রং এবং এফিশিয়েন্ট ডাটাবেস তৈরি করতে পারি। এই মঙ্গোডিবির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে রাখতে পারি এবং মঙ্গোডিবি আমাদেরকে আরো অনেক রকমের ফিচার প্রোভাইড করে যার সাহায্যে আমরা প্রয়োজন মতো এ সকল ডাটাকে অ্যাক্সেস করতে পারি এবং এ সকল ডাটা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বা বিভিন্ন ধরনের ইউজারের কে প্রোভাইড করতে পারি মঙ্গোডিবির সাহায্যে। এবং মঙ্গোডিবির মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনস আছে যা ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের ফিল্টার, সার্চ ফিচার, পেজিনেশন এরকম জিনিস অ্যাড করতে পারি এবং যা আমাদের ওয়েবসাইটকে আরো এফিশিয়েন্ট করে তোলে। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের আরেকটি বড় এবং অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে এপিআই। এটাকে আমরা বলতে পারি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের একটি পিলার। এপিআই কে যদি আমরা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি তাহলে এপিআই কে বোঝাতে হলে সাধারণত আমি যে রেফারেন্সটা ব্যবহার করি তা হচ্ছে একটি হোটেলের রেফারেন্স। ধরুন আমরা একটা হোটেলে গেলাম, হোটেলের রিসেপশন আর হোটেলের রান্নাঘরের মধ্যে যে জায়গা, আমি সেখানে বসে আমি যদি হোটেলে যারা আমাকে সার্ভ করবে তাদের কাছ থেকে আমার যে খাবারটা আমি খেতে চাচ্ছি তা যদি আমি তার কাছ থেকে চাই, সে কি করবে? সে রান্নাঘরে যাবে, গিয়ে আমার চাওয়া যে বা আমার অর্ডার করা সেই খাবারটা নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে সার্ভ করবে। আমি কিন্তু দেখছি না রান্নাঘরে সেই খাবারটা কিভাবে তৈরি হচ্ছে বা সেই খাবারটা কি পরিমাণে আছে বা সেই খাবারটা আদৌ আছে কিনা। আমি শুধু যে আমাকে সার্ভ করছে তাকে জিজ্ঞেস করছি আমার চাওয়াকৃত বা আমার অর্ডারকৃত খাবারটা কি তার রান্নাঘরে আছে, যদি থাকে তাহলে আমাকে আমার জন্য এনে দাও, এবং সে গিয়ে সেই খাবারটা আমার জন্য পরিমাণ মতো নিয়ে আসে। এটা যদি আমরা এবার এভাবে চিন্তা করি তাহলে এখন আমরা যদি সার্ভার বা ব্যাকএন্ডের ভাষায় এই জিনিসটাকে বলি তাহলে ধরুন আপনার একটা কম্পিউটার আছে, আপনি আপনার কম্পিউটারে সাধারণভাবে গুগলে সার্চ করলেন, সার্চ করার পর আপনি বিভিন্ন রেজাল্ট পেলেন। এটা কিভাবে হচ্ছে? আপনি জাস্ট সার্চ করলেন, সার্চ করার পর একটা এপিআই ট্রিগার হচ্ছে। এপিআই আপনার সার্চ করা বা আপনার অর্ডার করা ইনফরমেশনটা নিচ্ছে, নিয়ে সে সার্ভারে চলে যাচ্ছে, যেই সার্ভারে এই সকল ইনফরমেশন, সকল ডাটাগুলো স্টোর করে রাখে। সেখানে গিয়ে সে আপনার চাওয়াকৃত ইনফরমেশনটা খুঁজছে, খুঁজে সে আপনি যেই ইনফরমেশনটা চাচ্ছেন বা খুঁজছেন বা অর্ডার করছেন সেই ইনফরমেশনটা সে খুঁজে বের করছে, বা যদি না থাকে তার জন্য কি করণীয় সেই জিনিসও খুঁজে বের করছে। তারপর যে রেজাল্ট সে পাচ্ছে সার্ভারে, সেই রেজাল্টটাকে সে নিচ্ছে, নিয়ে সে আবার আপনার মেশিনে, আপনার লোকাল মেশিন বা আপনার লোকাল সার্ভারে চলে আসে এবং আপনাকে সেই রেজাল্টটা সে দিচ্ছে। সেই রেজাল্টে আপনি আপনার চাওয়াকৃত ইনফরমেশনটা পাবেন, অথবা আপনার যদি সেই ইনফরমেশনটা সার্ভারে না থাকে বা ডিলেট হয়ে যায় বা যে কোনো কারণে ওই ইনফরমেশনটা নেই, তখনও সে কি যে আপনার চাওয়াকৃত ইনফরমেশন নেই সেই রেজাল্টটাও সে আপনাকে দিচ্ছে। এটাই হচ্ছে এপিআই এর কাজ। এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করে আমরা মূলত এপিআই তৈরি করি। এপিআই তৈরি করে আমরা এই যে আমরা যে ডাটাবেস, যে এক্সপ্রেস জেএস দিয়ে আমরা যে সকল কোড তৈরি করি তা দিয়ে আমরা মূলত চেষ্টা করি একটি স্ট্রং এবং কমফোর্টেবল এপিআই তৈরি করা, যা আমাদের ক্লায়েন্টকে তার প্রয়োজন এবং সুবিধা মতো ডাটা এনে দিতে পারবে বিভিন্ন সার্ভার থেকে বা আমাদের ব্যাকএন্ড সার্ভার থেকে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের তথ্য স্টোর করে রাখি। এবং সেই তথ্যর মধ্যে যদি আমাদের ক্লায়েন্ট যেই যে ইনফরমেশন চাচ্ছে, যে ইনফরমেশন অর্ডার করছে সেটা থাকে, সেই ইনফরমেশন বের করে এনে দেয়।
এরপরে আরেকটা বড় জিনিস হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা ব্যাকএন্ড ডেভেলপারদের অনেক প্রয়োজন শেখা, সেটা হচ্ছে এরর হ্যান্ডেলিং। ব্যাকএন্ড ডেভেলপাররা যে একটা সার্ভার ক্রাশ করবে কিভাবে, একটা সার্ভার কিভাবে একটা ক্লায়েন্টকে তার ইনফরমেশন গুলো দিবে, অ্যাক্সেস করবে, এ সকল জিনিস আসে এরর হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। বা একটা তথ্য নেই, বা এই যে আমি মাত্র বললাম, মাত্র একটা রেফারেন্স দিলাম যে এপিআই এর মধ্যে তথ্য নেই বা এপিআই খুঁজে পাচ্ছে না আপনার অর্ডারকৃত তথ্য, তখন সে কি করবে? এই সকল জিনিসকে হ্যান্ডেল করে হচ্ছে এরর হ্যান্ডেলিং এর কাজ। এরর হ্যান্ডেলিং চেষ্টা করে যে আপনি যখন কোনো রেস্ট্রিক্টেড বা কোনো এমন জিনিস চাচ্ছেন যেটা আমার সার্ভারে নেই, বা আমার সার্ভার আপনাকে ওই জায়গার অ্যাক্সেস দিতে পারবে না, তখন সে চেষ্টা করে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়ার বা একটা ডিফল্ট একটা মেসেজ দেওয়ার যে আমার কাছে ইনফরমেশন বা আমার কাছে এই জায়গার তথ্য দেওয়ার অ্যাক্সেস বা অথরিটি আপনার নেই। ভিডিওতে আমরা এখন পর্যন্ত যে সকল জিনিস নিয়ে আলোচনা করেছি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বোঝার ক্ষেত্রে, সেগুলো যদি আমি আবার একটু তুলে ধরি, তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে ব্যাকএন্ড কি। ব্যাকএন্ড আমাদের একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করে তোলে, আমাদের ওয়েবসাইটটাকে ইন্টারঅ্যাক্টিভ করে, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন পেয়ে থাকি। একটা ওয়েবসাইটের মধ্যে স্টোরকৃত ইনফরমেশন জানতে পারি। একটা ওয়েবসাইটে আমরা আমাদের বিভিন্ন রকমের রিকোয়েস্ট পাঠাতে পারি, যা ব্যাকএন্ডের ডাটাবেসে সেভ থাকে, এবং ওই ডাটাবেস থেকে আমরা তা পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি। এবং এই ডাটাবেসটা সময়ের সাথে সাথে আরো আপডেট হবে, এর মধ্যে নতুন তথ্য ইনফরমেশন যুক্ত হবে, এরকম কিছু। আমি যদি আরো একটু সোজা ভাষায় বলি, তাহলে যদি আমরা চিন্তা করি, তাহলে ধরুন একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যে টেকনোলজি গুলো ইউজ করা হয় মানস্টেকের ক্ষেত্রে, রিয়্যাক্ট। তো এই রিয়্যাক্ট বা টেলভিন সিএসএস বা অন্যান্য এইচটিএমএল সিএসএস, এগুলো ইউজ করে আমরা কি করি? আমরা একটা ওয়েবসাইটটাকে একটা ভিজুয়ালি সুন্দর অ্যাপিলিং করার চেষ্টা করি, যার মাধ্যমে এই ওয়েবসাইটটা মানুষের নজর কাড়ে। এই ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি, বিভিন্ন বাটনের কালার, বিভিন্ন রকমের রেসপন্সিভনেস দিয়ে আমরা ওয়েবসাইটটাকে বিভিন্ন মোবাইল ডিভাইসে ইউজ করার জন্য কম্পেটেবল করে তুলি। এবং একই ক্ষেত্রে যদি আমরা এখন চিন্তা করি যে ব্যাকএন্ড টেকনোলজি কি করে, ব্যাকএন্ড টেকনোলজি এই ওয়েবসাইটটাকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলে, যার মাধ্যমে আমরা যারা এই ওয়েবসাইটটাকে মেনটেন করছি, তারা ওয়েবসাইটে নতুন নতুন পণ্য আপডেট করতে পারি, আপলোড করতে পারি। যে সকল পণ্য আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে বা যে সকল পণ্য বর্তমানে আর নেই আমাদের কাছে, তা আমরা ডিলিট করে ফেলতে পারি, রিমুভ করতে পারি। আর যারা আমরা এই ওয়েবসাইট থেকে কেনাকাটা করব, তারা আমরা এই ওয়েবসাইট থেকে ঘুরে এই ওয়েবসাইটের যে সকল পণ্য আমাদের পছন্দ হয় তা আমরা ক্রয় করতে পারি। তা আমরা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে তা আমরা অর্ডার দিতে পারি। এই সুযোগ সুবিধাগুলো, এই ফিচারগুলো, এগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারছি? এগুলো অ্যাড করতে পারছি আমরা ব্যাকএন্ড টেকনোলজির সাহায্যে। এই ব্যাকএন্ড টেকনোলজির কাজগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দরকার বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক, বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট, যার মধ্যে আমি যে জিনিসটা নিয়ে প্রথমেই আলোচনা করেছি তা হচ্ছে নোড জেএস। নোড জেএস, আমি আবারও বলছি, নোড জেএস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। নোড জেএস জাভাস্ক্রিপ্টের উপর তৈরিকৃত একটি জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মধ্যে গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহৃত যে ভিএট ইঞ্জিন, সেই ভিএট ইঞ্জিনটাকে বের করে এনে নোড জেএস এনভায়রনমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে যদি আমরা নোড জেএস আমাদের পিসিতে বা আমাদের মেশিনে ইনস্টল করি, তার মাধ্যমে আমরা আমাদের মেশিনকে আরো কিছু পাওয়ার দিচ্ছি, যা গুগল ক্রোমের যে সকল ফিচার আছে তা গুগল ক্রোমের বাইরে আমাদের পিসিতে, মানে আমাদের উইন্ডোজ এর মধ্যে সে সকল ফিচারগুলো আমরা পেয়ে যাই, যার মাধ্যমে আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল সার্ভার প্রয়োজন হয় তা আমরা ইউজ করতে পারি। নোড জেএস যে শুধু ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন এমন না। দিয়ে নোড জেএস ছাড়া আমরা রিয়েক্ট চালাতে পারবো না, ভিউ চালাতে পারবো না, নেক্সট জেএস চালাতে পারবো না। সো নোড জেএস একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের ডেভেলপমেন্ট জার্নির ক্ষেত্রে। শুধু যে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে নোড জেএস প্রয়োজন এমন না। তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আবারও বলছি, এক্সপ্রেস জেএস ও হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর তৈরিকৃত একটি ফ্রেমওয়ার্ক। এটাও হচ্ছে রিয়্যাক্ট, তারপর অ্যাঙ্গুলার, ভিউ জেএস, এরকম ফ্রেমওয়ার্কের মতো একটা ফ্রেমওয়ার্ক। শুধু তাদের মধ্যে তফাৎ হচ্ছে রিয়্যাক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ভিউ হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, কিন্তু এক্সপ্রেস হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। এক্সপ্রেস দিয়ে আমরা
ব্যাক এন্ডের জন্য যে সকল কোড লিখি তা আমরা অনেক সুন্দর এবং মার্জিত ভাবে লিখতে পারি এবং খুবই সহজে আমরা এই জিনিসগুলোকে কম্পাইল করে আনতে পারি। এটাই এক্সপ্রেস.js এর কাজ এবং এখানে তেমন কোনো এক্সট্রা কিছু নেই। এক্সপ্রেস.js এর পরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি কি? মঙ্গোডিবি হচ্ছে একটি ডাটাবেস, নন রিলেশনাল ডাটাবেস। যে নন রিলেশনাল ডাটাবেস কি এটা নিয়ে যদি আমি একটু সামান্য ধারণা দিই, নন রিলেশনাল ডাটাবেস হচ্ছে একটি ডাটা অন্য ডাটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। তার মাধ্যমে জাস্ট আমরা ধরুন আপনি একটা স্কুলে পড়েন বা আপনি একটা ভার্সিটিতে পড়েন, আপনি যেখানেই পড়াশোনা করছেন, আপনার নাম, আপনার রোল, এই সকল জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এগুলোকে বলে রিলেশনাল ডাটাবেস। এখন ধরুন আপনার একটা ফ্রেন্ড গ্রুপ আছে। ওই ফ্রেন্ড গ্রুপে আপনার, ধরেন আপনার নাম সাব্বির, আপনার আরেকজন ফ্রেন্ড রহিম, আরেকজন ফ্রেন্ড কবির। সো এটা হচ্ছে আপনার যে ফ্রেন্ড লিস্ট, ওখানে শুধু আপনার ফ্রেন্ডদের নামই আছে, আর কিছু নেই, তাদের ফোন নাম্বার এরকম কিছুর দরকার নেই, বা সেই রিলেশনাল তার ওই ডাটাগুলো এই ডাটাগুলোর সাথে রিলেটেড না। এটাই হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। বর্তমানে নন রিলেশনাল ডাটাবেস অত্যন্ত ফেমাস এবং মার্জস্ট্যাক ডেভেলপমেন্টের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মঙ্গোডিবি অত্যন্ত ফেমাস। মঙ্গোডিবি যে শুধু নন রিলেশনাল ডাটাবেস দিয়েই চুপ হয়ে আছে এমন না, মঙ্গোডিবি আমাদেরকে আরো অনেক ফিচার অ্যাড করছে, যে সকল ফিচার দিয়ে আমরা এই সকল ডাটাকে বিভিন্ন অনেক সুন্দরভাবে এবং অনেক ফাস্টলি এফিসিয়েন্টলি ইউজ করতে পারি। এ সকল ফিচারের মঙ্গোডিবি দিয়ে থাকে, যার মধ্যে মঙ্গোডিবির বিভিন্ন সার্চ ফিচার আছে, মঙ্গোডিবি নিজস্ব পেজিনেশন ফিচার আছে, আরো অনেক রকমের ফিচার আছে যেগুলো আমরা ইন ফিউচার আলোচনা করব। তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি মঙ্গোডিবির পরে তা হচ্ছে এপিআই। এপিআই একটা অনেক বড় এবং অত্যন্ত প্রয়োজনীয় টপিক ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং বলতে গেলে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট পুরোটাই এপিআই এর সাথেই জড়িত। এপিআই দিয়েই আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, এপিআই এর জন্যই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করা হয়। আমরা যে এই যে আমি একটু আগে যেই উদাহরণটা দিয়েছিলাম, একটা ই কমার্স ওয়েবসাইটের পণ্য আপলোড করা, এরকম করা, এই সকল জিনিসই আসলে যে অ্যাডমিন যে পণ্য আপলোড করছে, তারপর অ্যাডমিন যে পণ্যটা আবার সোল্ড আউট হওয়ার পর যে অ্যাডমিন পণ্যটাকে ডিলিট করে ফেলছে, এই সকল জিনিসই আসলে আমরা একটা এপিআই তৈরি করছি। এপিআই তে আমরা ইনফরমেশন দিচ্ছি, এপিআই থেকে আমরা ইনফরমেশনটা আবার মুছে ফেলছি। এই হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। আমরা মূলত এই যে নোড জেএস, এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি এ সকল জিনিসগুলোর সাহায্যে আমরা একটা এপিআই এনভায়রনমেন্ট তৈরি করি, যেই এপিআই এর মধ্যে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন দিই। যখন আমাদের ক্লায়েন্ট কোনো কিছু সার্চ দেয়, এই এপিআইটা ট্রিগার হয় এবং এই এপিআই এর মধ্যে থাকা যে ইনফরমেশন গুলো আছে, এই এপিআই লিঙ্ক গুলোর মধ্যে থাকা যে ইনফরমেশন গুলো আছে সার্ভারে, এই এপিআই সেই সার্ভার গুলো থেকে সেই তথ্যগুলো খুঁজে বের করে এনে আমাদেরকে দেয় বা আমাদের ক্লায়েন্টকে দেয়, এবং আমাদের ক্লায়েন্ট সেই তথ্যগুলোর উপরেই নির্ভর করে তার বিভিন্ন রকমের ডিসিশন, বিভিন্ন রকমের কাজ করে থাকে। এপিআই এর অনেক রকমের কাজ আছে, অনেক রকমের এপিআই আছে, রেস্টফুল এপিআই যার একটি অন্যতম জিনিস। এ সকল জিনিস নিয়ে ইনশাআল্লাহ ফিউচারে আমরা আরো কথা বলবো, আরো আলোচনা করব এবং আমরা আরো বোঝানোর চেষ্টা করব। আশা করি আমি এখন পর্যন্ত ব্যাকএন্ড নিয়ে যা যা বলেছি, যা যা বোঝানোর চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের একটা সম্পূর্ণ ধারণা হয়েছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কিভাবে শিখতে হবে এবং কোন কোন জিনিসগুলো শিখলে আপনারা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে শুরু করতে পারবেন। আশা করছি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে আমি এখন পর্যন্ত আপনাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি, যার কিছু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে একটি ভালো ধারণা হয়েছে এবং কি কি টেকনোলজি ইউজ করা হয় এবং সে সকল টেকনোলজি সম্পর্কে আমি যে সকল একটা ব্রিফ আলোচনা করার চেষ্টা করেছি এবং আমি আমি নিজে যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা একটা সম্পূর্ণ ধারণা পেয়েছেন বা বুঝতে পেরেছেন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কি এবং এ সকল টেকনোলজি গুলো কিভাবে কাজ করে। আমি আশা করছি ভবিষ্যতে আমরা এই সকল বিষয় নিয়ে আরো আলোচনা করতে পারবো এবং আমি আপনাদেরকে আরো ইন ডেপথ বোঝাতে পারবো ব্যাকএন্ড টেকনোলজি গুলো দিয়ে কিভাবে একটি ব্যাকএন্ড সার্ভার তৈরি করা হয়, একটা কমপ্লিট ব্যাকএন্ড তৈরি করা হয় একটা ওয়েবসাইটের। আপনাদের সাথে কথা বলে, আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদের সাথে খুব ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।